শিক্ষার্থী যারা আমাদের এই ইউটিউবের ক্লাস দেখছো তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি, যাদের অদম্য ইচ্ছা এবং নিরলস প্রচেষ্টায় যে করোনার এই মহামারী সময়েও এরকম একটা ক্লাসের ব্যবস্থা করেছে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অগ্রদূত একাডেমি সম্মানিত পরিচালকের প্রতি, যে জিনার কঠিন শ্রমে আজকে আমরা এরকম একটা ক্লাসে উপস্থিত হতে পারছি। তো এখন আমি তোমাদের যে বিষয়ে পাঠদান দিব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান। তো যে বিষয় আমি পড়াবো সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায়ের আমাদের যে বিষয়টি রয়েছে এটা হচ্ছে খাদ্য পুষ্টি এবং পরিপাক। খাদ্য পুষ্টি পরিপাক, খাদ্য কি, পুষ্টি কি এবং পরিপাক কি। তো খাদ্য হচ্ছে যে সেই সকল বস্তু তো যেগুলো আমরা খাই এবং যা আমাদের দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে। আর পুষ্টি হচ্ছে আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের ক্ষয়পূরণ ও বৃদ্ধিতে সহায়তা করে। এবং পরিপাক হচ্ছে যে আমাদের জটিল খাদ্যসমূহকে যারা ভেঙে যে বিভিন্ন সরল উপাদানে যে পরিণত করে, এরা হচ্ছে পরিপাক। তো খাদ্য পুষ্টি পরিপাকের মধ্যেই প্রথম যে বিষয় নিয়ে আলোচনা, এটা হচ্ছে উদ্ভিদের খনিজ পুষ্টি। তো আমরা জানি উদ্ভিদের খনিজ পুষ্টি অনেকগুলো রয়েছে, যে তন্মধ্যে 60টি খনিজ পুষ্টি উপাদান আমাদের বিশেষভাবে প্রয়োজনীয়। তো 60টিকে আবার আমরা দুইটি ভাগে ভাগ করেছি। এদের মধ্যে প্রথম যে ভাগ হচ্ছে এটি হচ্ছে ম্যাক্রো উপাদান এবং অন্যটি হচ্ছে মাইক্রো উপাদান। আমাদের ম্যাক্রো উপাদান হচ্ছে 10টি এবং মাইক্রো উপাদান হচ্ছে 6টি। তাহলে এগুলো হচ্ছে আমাদের ম্যাক্রো উপাদান। আর এই 6টি হচ্ছে আমাদের মাইক্রো উপাদান। তো ম্যাক্রো উপাদান যেগুলো হচ্ছে এগুলো উদ্ভিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর হচ্ছে মাইক্রো উপাদান, এগুলো উদ্ভিদের খানিকটা প্রয়োজন পড়ে। তো এই 10টি উপাদান ছাড়া উদ্ভিদ নিজের জীবন ধারণ করতে পারে না। শুধু তাই নয়, এই 10টি উপাদানের যে অন্য উপাদান দিয়ে এই 10টির যে কোনো একটা উপাদানের ঘাটতি পূরণ হয় না। তো এই 10টি উপাদানগুলো আমরা সঠিক এবং সহজ সূত্রের মাধ্যমে দেখে নিচ্ছি। তাহলে 10টি উপাদান যে আমাদের রয়েছে, 10টি উপাদান হচ্ছে এরকম, যার সংক্ষিপ্ত সূত্র হচ্ছে ক্যাফে MgHK ফর সোমস। অর্থাৎ Ca হচ্ছে ক্যালসিয়াম, Fe আয়রন, Mg ম্যাগনেসিয়াম, H তে হাইড্রোজেন, K তে পটাশিয়াম, ফর যা আছে তাই, C তে কার্বন, O তে অক্সিজেন, P তে ফসফরাস, N তে নাইট্রোজেন, S তে সালফার। এই 10টি উপাদান উদ্ভিদের ব্যাপকভাবে প্রয়োজনীয়। আর বাকি 6টি যে উপাদান রয়েছে এগুলো হচ্ছে ম্যাক্রো উপাদান। তো ম্যাক্রো উপাদানের মধ্যে আমাদের যেগুলো রয়েছে এগুলো হচ্ছে দস্তা, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, তামা বা কপার এবং ক্লোরিন। এই 6টি উপাদান হচ্ছে আমাদের যে ম্যাক্রো উপাদান। তো তন্মধ্যে উদ্ভিদের যে পুষ্টি উপাদানগুলো রয়েছে, পুষ্টি উপাদানের যে ভূমিকাগুলো রয়েছে এবং যে পুষ্টি উপাদানের যে উৎসগুলো রয়েছে, উদ্ভিদ পুষ্টি উপাদান ছাড়া নিজের জীবনগুলো ধারণ করতে পারে না। তো উদ্ভিদের জীবনের প্রতি ক্ষেত্রে পুষ্টি উপাদান প্রয়োজন। তো এর মধ্যে উদ্ভিদ যে পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করে শুধুমাত্র উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন সংগ্রহ করে। উদ্ভিদ পানি থেকে হাইড্রোজেন সংগ্রহ করে। আর বাকি যে উপাদানগুলো রয়েছে এবং কি অক্সিজেন সংগ্রহ করে। আর বাকি যে উপাদানগুলো রয়েছে, বাকি উপাদানগুলো উদ্ভিদ যে মাটি থেকে সংগ্রহ করে। উদ্ভিদ মাটি থেকে যে সকল উপাদান সংগ্রহ করে, এই উপাদানগুলো আমরা সুন্দর করে দেখে নিচ্ছি। যে উদ্ভিদ মাটি থেকে যে উপাদানগুলো সংগ্রহ করে এগুলো উদ্ভিদ আপনা আপনি সংগ্রহ করে না। অর্থাৎ এগুলো লবণ হিসেবে থাকলে নেয় না, উদ্ভিদ গ্রহণ করে না। এগুলো উদ্ভিদ গ্রহণ করে আয়ন হিসেবে। যে মাটির মধ্যে যদি এরকম কোনো একটা বস্তু থাকে, আমরা দেখে নেই NaCl, এরকম কোনো একটা বস্তু যদি আমাদের মাটির মধ্যে থাকে তাহলে উদ্ভিদ এটাকে গ্রহণ করবে না। তো উদ্ভিদের এটা গ্রহণের জন্য যে কিছু ধাপ অনুসরণ করতে হয়। তো ধাপগুলো হচ্ছে এরকম, যে যদি এটা আয়ন হিসেবে থাকে Na++,
যদি এরকম থাকে Cl মাইনাস মাইনাস, তাহলে হইতেছে অথবা Cl মাইনাস, যদি এই উপাদানগুলো এরকম থাকে অথবা হইতেছে এরকম অবস্থায় থাকে অ্যামোনিয়াম প্লাস প্লাস। যদি এর মধ্যে আয়ন দেওয়া থাকে তাহলে উদ্ভিদ এগুলো মাটি থেকে সংগ্রহ করবে। যদি আয়ন ছাড়া এরকম লবণ অবস্থায় থাকে তাহলে উদ্ভিদ এগুলো মাটি থেকে সংগ্রহ করবে না। মানে উদ্ভিদের পুষ্টিতে বিভিন্ন খনিজ উপাদানের ভূমিকা। উদ্ভিদের পুষ্টিতে যে সকল খনিজ উপাদান ভূমিকা রাখে, যে তন্মধ্যে সর্বাঙ্গে যে উপাদান রয়েছে এটির নাম হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন উদ্ভিদের দেহে যে সকল কাজগুলো করে থাকে এগুলো আমরা একটু খেয়াল করি। তাহলে প্রথমে রয়েছে আমাদের নাইট্রোজেন। আমাদের নাইট্রোজেন রয়েছে। তো নাইট্রোজেন উদ্ভিদের পুষ্টিতে যে সকল উপাদানগুলা যেদের মধ্যে গুরুত্বপূর্ণ, নাইট্রোজেন, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আর যে ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান, যে উদ্ভিদের সাধারণ দৈহিক বৃদ্ধিতে। তাহলে উদ্ভিদের সাধারণ দৈহিক বৃদ্ধিতে আমরা যদি এরকম একটা উদ্ভিদ চিন্তা করি, যে এরকম আমরা একটা উদ্ভিদ নিলাম, যে এরকম একটা উদ্ভিদ নিলাম, এই উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে, তাহলে উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে আমাদের নাইট্রোজেন ব্যাপক কাজ করে। উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে নাইট্রোজেন ব্যাপক কাজ করে। যদি আমরা এরকম একটা উদ্ভিদ দেখলাম, যে এর প্রথম দিকে যে ধাপগুলা ছিল, যে প্রথমে উদ্ভিদটা এরকম অবস্থায় ছিল, যে প্রথমে একটা ছোট্ট অবস্থানে ছিল, এরকম ছোট্ট অবস্থানে ছিল, এর ভিতরে যখন নাইট্রোজেন আস্তে আস্তে কাজ করছে, তখন এই যে আমাদের যে উদ্ভিদ রয়েছে, তাহলে উদ্ভিদ আমাদের যে এতটুক অবস্থায় ছিল প্রথমে, এরপরে আস্তে আস্তে নাইট্রোজেনের ভিতরে আমরা প্রয়োগ করার পরে উদ্ভিদের ভিতরে এরকম আমাদের যে বৃদ্ধি হয়েছে। শুধু তাই নয়, যে আমাদের নাইট্রোজেন উদ্ভিদের ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাপক সহযোগিতা করে। তাহলে আসলে এই যে ক্লোরোফিল যেগুলো আছে, আমাদের যে পাতাগুলা রয়েছে, আমরা গাছের যে পাতাগুলা চিন্তা করি, আমাদের গাছের পাতা হইতেছে এরকম, এই যে এরকম পাতা রয়েছে, এই পাতার মধ্যে যে পাতার যে অংশগুলো আছে, আমাদের এই সবুজ পাতা, তাহলে সবুজ পাতায় যে ক্লোরোফিলের ব্যাপক উপস্থিতি রয়েছে। তাহলে আমাদের এরকম সবুজ পাতা, এই সবুজ পাতার মধ্যে পর্যাপ্ত পরিমাণে যে নাইট্রোজেন রয়েছে, তাহলে নাইট্রোজেন থাকার কারণে এই সবুজ পাতার মধ্যে ক্লোরোফিল আছে। আর ক্লোরোফিল যে পাতার মধ্যে, যে গাছের মধ্যে থাকবে, যে সেই গাছ যে খাদ্য উৎপাদন এবং শ্বসন প্রক্রিয়ায় ব্যাপক কাজ করবে। যে এরপরের যে আমাদের ধাপ আছে, এরপরের ধাপ হইতেছে আমাদের ম্যাগনেসিয়াম। তাহলে আমাদের দ্বিতীয় ধাপের নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে আমরা ম্যাগনেসিয়াম চিন্তা করি, যে আমাদের ম্যাগনেসিয়ামের কাজগুলো কি কি। তাহলে ম্যাগনেসিয়াম, আমাদের ম্যাগনেসিয়াম হচ্ছে যে ক্লোরোফিল অণুর একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরোফিল যে একটা অণু আছে, এটার গুরুত্বপূর্ণ উপাদান। আমরা যে পাতাগুলো দেখছিলাম, এই যে আমাদের যে পাতার অংশটা রয়েছে, এই পাতার মধ্যে যে এর সবুজ রং সৃষ্টিতে যে ব্যাপক কাজ করে, এটা হইতেছে আমাদের ম্যাগনেসিয়াম। যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ম্যাগনেসিয়াম যে খাদ্য উৎপাদনে ব্যাপক সহযোগিতা করে। তাহলে উদ্ভিদের ভিতরে সালোক সংশ্লেষণ এক ধরনের প্রক্রিয়া চলে, যে উদ্ভিদ মাটি থেকে পানি যে এবং যে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড যে এবং সূর্যালোকের উপস্থিতিতে যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকে আমরা যে সালোক সংশ্লেষণ জানি। যে পাতার মধ্যে ক্লোরোফিলের উপস্থিতি, ম্যাগনেসিয়ামের উপস্থিতি ব্যাপক পরিমাণে আছে, যে সেই পাতার মধ্যে যে খাদ্য উৎপাদন ব্যাপক পরিমাণে হবে। এরপরের যে ধাপ আছে, পরের ধাপ হচ্ছে আমাদের পটাশিয়াম। যে পটাশিয়াম আমাদের যে কাজ করে, পটাশিয়াম উদ্ভিদের যে বৃদ্ধিতে আর হয়তো জৈবিক কাজে সহযোগিতা করে। তাহলে পটাশিয়াম, আমরা পটাশিয়াম চিন্তা করি, যে আমাদের পটাশিয়াম যে কাজ করে, তাহলে পটাশিয়াম উদ্ভিদের বৃদ্ধিতে এবং যে দৈহিক যে বৃদ্ধি আছে, দৈহিক বৃদ্ধিতে ব্যাপক সহযোগিতা করে। যে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ, তাহলে পত্ররন্ধ্র, তাহলে আমরা পত্র বুঝি, পত্র মানে হচ্ছে আমাদের পাতা, তাহলে পত্র মানে হচ্ছে পাতা, ও রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র। তাহলে পাতার মধ্যে যে ছিদ্রগুলা রয়েছে, এই ছিদ্রগুলা বন্ধ করতে, তাহলে এই যে পত্র রন্ধ্রগুলা বন্ধ করতে এবং খুলতে, পত্র রন্ধ্রগুলা বন্ধ করতে এবং খুলতে যে আমাদের এই পটাশিয়াম ব্যাপক কাজ করে থাকে। এছাড়া পটাশিয়াম মূল, ফুল, ফল উৎপাদন এবং বর্ধনেও সাহায্য করে। তাহলে আমাদের এই যে উদ্ভিদ ছিল, এটা হচ্ছে ছোট উদ্ভিদ, এটা ছোট উদ্ভিদ, আর এটা হচ্ছে আমাদের বড় উদ্ভিদ। তাহলে ছোট উদ্ভিদকে ক্রমান্বয়ে বৃদ্ধিতে, তাহলে ছোট উদ্ভিদকে ক্রমান্বয়ে বৃদ্ধিতে পটাশিয়াম ব্যাপক কাজ করে। তাহলে শুধুমাত্র উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে
তা না, উদ্ভিদের মূলের ক্ষেত্রেও যে পটাশিয়াম ব্যাপক কাজ করে থাকে। পরের ধাপ রয়েছে আমাদের ফসফরাস। তাহলে ফসফরাসের ভিতরে যে সকল অ্যাসিড ব্যাপকভাবে উপস্থিতি, এগুলো হচ্ছে ডিএনএ, আরএনএ। তাহলে আমরা ফসফরাস লিখে নিচ্ছি যে ফসফরাস, যে ফসফরাসের মধ্যে আমাদের যে সকল অ্যাসিডগুলা যে ব্যাপকভাবে কাজ করে, এগুলো হচ্ছে ডিএনএ, আরএনএ, এডিপি এবং হচ্ছে এটিপি। তাহলে আমরা আমাদের এগুলোর মধ্যে উপস্থিত আছে ডিএনএ, তারপর হচ্ছে আরএনএ, তারপরে এডিপি, এটিপি। তো আমরা এগুলোর পূর্ণরূপ দেখে নেই। ডিতে হচ্ছে ডিঅক্সিরাইবো, এনএতে নিউক্লিক, এতে অ্যাসিড, আর এতে রাইবো, এনএতে নিউক্লিক, এতে অ্যাসিড, এতে এডিনোসিন, ডিতে ডাই, পিতে ফসফেট, এতে এডিনোসিন, ট্রিতে টাই, পিতে ফসফেট। তাহলে আমরা প্রত্যেকটার পূর্ণরূপ দেখে নিলাম যে এগুলো হচ্ছে এই যে আমাদের ফসফরাসের গাঠনিক উপাদান, যেগুলো ছাড়া যে কোনো গাছের পুষ্টি একেবারেই সম্ভব নয়। যে তাছাড়া যে এগুলো যে ফসফরাসের ক্ষেত্রে এই উপাদানগুলো ব্যাপক কাজ করে। তো আমাদের বাকি যে উপাদানগুলো আছে, বাকি উপাদানগুলো হইতেছে একইভাবে কাজ করে। পরবর্তীতে আমরা যে পুষ্টির উপাদানের অভাবজনিত লক্ষণগুলো দেখে নিচ্ছি। যে পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণের মধ্যে যে প্রথমে যে লক্ষণগুলো রয়েছে, প্রথম লক্ষণ হচ্ছে আমাদের নাইট্রোজেন। যে কোনো পাতার মধ্যে যদি নাইট্রোজেনের ঘাটতি থাকে, যে নাইট্রোজেনের ঘাটতি থাকলে যে 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 সমস্যাগুলো হয়, যে আমরা এগুলো দেখে নিচ্ছি। তাহলে প্রথমে আছে আমাদের নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন, নাইট্রোজেন যে নাইট্রোজেনের অভাবজনিত যে লক্ষণগুলো আছে এগুলো আমরা দেখে নিই। যে নাইট্রোজেনের অভাব হলে যে পাতার মধ্যে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। তাহলে পাতার মধ্যে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে, যে ফলে পাতাগুলো হালকা হলুদ হলুদ বর্ণ ধারণ করে, তার মানে পাতাগুলো সবুজ হয় না। তাছাড়া যে ক্লোরোফিল ছাড়া অন্যান্য বর্ণকণা বা পিগমেন্ট মিলিতভাবে হলুদ দেখায় না। তাহলে আমাদের যে পাতাগুলো রয়েছে, এই পাতাগুলোর যে বর্ণগুলো আছে, বর্ণগুলা ওই সময় আর যে গাঢ় সবুজ থাকবো না, যে হালকা হলুদ বর্ণ ধারণ করব, হালকা হলুদ বর্ণ ধারণ করব, হালকা হলুদ বর্ণ ধারণ করব। এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের অভাব হলে। যে তাছাড়া পাতার যে মধ্যশিরাগুলো আছে, পাতা মধ্যশিরার মধ্যেও রঙের পরিবর্তন হবো, পাতার মধ্যশিরার মধ্যে রং পরিবর্তন হবো, যে পাতাগুলো হালকা হলুদ বর্ণ ধারণ করব। এর মাঝখানে এক ধরনের রোগের সৃষ্টি হবো, যে রোগটা হবো, রোগের নাম হচ্ছে ক্লোরোসিস। তাহলে নাইট্রোজেনের অভাবে যে পাতার হালকা হলুদ বর্ণ ধারণ করাকে যে ক্লোরোসিস বলে। এছাড়া লৌহ ম্যাঙ্গানিজ বা দস্তার অভাবেও যে আমাদের এই যে ক্লোরোসিস যে আছে, ক্লোরোসিস হতে পারে। এরপরে পরের যে ধাপটা রয়েছে, পরের ধাপ হচ্ছে আমাদের ফসফরাস। ফসফরাসের অভাবে উদ্ভিদের যে সকল সমস্যা হয়, আমরা একটু সমস্যাগুলো দেখে নিচ্ছি। প্রথমে যে পাতাগুলো রয়েছে, তাহলে উদ্ভিদের যে পাতা রয়েছে, পাতাগুলো হালকা বেগুনি বর্ণ ধারণ করবে। তাহলে প্রথমে সবুজ অবস্থা থেকে, তাহলে ফসফরাসের অভাবে পাতাগুলো বেগুনি বর্ণ ধারণ করবে, বেগুনি বর্ণ ধারণ করবে। তাছাড়া হচ্ছে যে উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। উদ্ভিদের যে বৃদ্ধিগুলো আছে, যে উদ্ভিদ আসলে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে যে যতটুক হওয়ার কথা ছিল অতটুক না হয়ে যতটুক আছে ততটুকুই থাকবে। যে আমরা এদের প্রাণীর ক্ষেত্রে বলতে পারি যে প্রাণীর আমাদের মেরাসমাস রোগ আছে। যে মেরাসমাসের ক্ষেত্রে যদি আমরা এরকম চিন্তা করি যে মেরাসমাস রোগের মধ্যে একজন মানুষের যে আসলে যেরকম বৃদ্ধিগুলো হয় না, যে ফসফরাসের ঘাটতি থাকলেও যে উদ্ভিদগুলো আছে, উদ্ভিদগুলো একই সাথে লাগানো হয়েছে, এর মধ্যে ফসফরাসের কোনো ঘাটতি নাই, এর মধ্যে ফসফরাসের ঘাটতি আছে। এর মধ্যে ফসফরাসের ঘাটতি থাকার কারণে, এগুলোর বৃদ্ধি আর সঠিকভাবে হচ্ছে না। এর মধ্যে ঘাটতি নাই, এটা আস্তে আস্তে যে বৃদ্ধি হয়ে যাচ্ছে। আর হচ্ছে যে পাতাগুলো আছে, তাহলে গাছের যে পাতাগুলো আছে, পাতাগুলো হচ্ছে এই পাতাগুলো সবসময় হইতেছে বেগুনি বর্ণ ধারণ করব। তারপরে যতদিনে লক্ষণ দৃশ্যমান হয়, এই যে পাতার ভিতরে যে লক্ষণগুলো আছে যতদিনে দৃশ্যমান হয়, যে ততদিনে আর কিছু করার থাকে না। যেমন আমরা যে মানবদেহের ভিতরে এইডস এর যে রোগগুলো আছে, আমরা এইডস সম্পর্কে মোটামুটি জানি যে এইডস এর প্রথমে যে তেমন কোনো লক্ষণ যে আসলে দেখা যায় না, কিন্তু লাস্টের দিকে যে এটা এমন আকার ধারণ করে ওই সময় আর চিকিৎসা করার মতো কিছু থাকে না। একইভাবে হচ্ছে আমাদের ফসফরাসের ক্ষেত্রে সেম অবস্থা, যে প্রথম দিকে যতটুকু লক্ষণ পাওয়া যায়, যে আসলে যে লক্ষণ পাওয়ার পরে এই গাছের আর কোনো চিকিৎসা দেওয়ার মতো কিছু থাকে না। পরের যে ধাপ আছে, পরের ধাপ হইতেছে আমাদের পটাশিয়াম। তাহলে আমাদের তৃতীয় ধাপ হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম উদ্ভিদের যে যে সমস্যা সৃষ্টি করে,
যে এটা আমরা একটু দেখে নিই যে আসলে পটাশিয়ামের অভাব হলে উদ্ভিদের ভিতরে আমরা কি কি দেখতে পারি যে উদ্ভিদের পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয়ে যায়। তাহলে পাতার শীর্ষ যে অংশগুলো আছে, তাহলে এটা আমরা একটা পাতা চিন্তা করি, পাতার উপরের দিকে যে অঞ্চল আছে এটার নাম হইতেছে শীর্ষ অঞ্চল। তাহলে শীর্ষ সাইডের যে অংশগুলো রয়েছে এগুলো হচ্ছে কিনারা। তাহলে এগুলো হচ্ছে কিনারা। তাহলে পাতা পাতা যা আছে পাতার শীর্ষ আর হইতেছে কিনারা অঞ্চল যা আছে, যে কিনারা অঞ্চলগুলো আস্তে আস্তে মৃত অঞ্চল সৃষ্টি হবো, আস্তে আস্তে এইগুলা মারা যাব। তো এগুলা মারা যাওয়ার পরে বিশেষ করে যে পাতার মধ্যবর্তী স্থানে যে ক্লোরোসিস, তাহলে এই যে আমরা পাতা চিন্তা করলাম, পাতার এই যে মাঝখানে শিরাগুলা আছে, এই মাঝখানে শিরার মধ্যে ক্লোরোসিস হবো। তার মানে হচ্ছে যে শিরাগুলা হালকা হলুদ বর্ণ ধারণ করব। তাই হলুদ বর্ণ ধারণ করব পাতার শীর্ষগুলা আর হচ্ছে কিনারাগুলা, যা আস্তে আস্তে যে মারা যাব। তারপরে যে পাতার কিনারা পুড়ে যাওয়ার সদৃশ বাদামি রং দেখা যায়, পাতার যে কিনারাগুলা আছে কিনারাগুলা আস্তে আস্তে যে পুড়ে যাব, তাহলে হইতেছে পুড়ে যায় পাতাগুলো হইতেছে এরকম যে কুকড়ে আসবো। তারপরে যে পাতা কুকড়ে আসে উদ্ভিদের বৃদ্ধি কম হয়, যতটুকু বৃদ্ধি হওয়ার কথা, যে আসলে যতটুকু বৃদ্ধি হওয়ার কথা নির্দিষ্ট সময়ের ভিতরে উদ্ভিদের ততগুলা বৃদ্ধি হয় না, যে এবং শীর্ষ পার্শ্ব মুকুল মারা যায়। তাহলে হইতেছে শীর্ষ আর পার্শ্ব মুকুল কিরকম, যে আমরা এই সাইডের ভিতরে যে উদ্ভিদগুলা দেখলাম, যে উদ্ভিদগুলার ভিতরে আমাদের যে শীর্ষ আর পার্শ্ব মুকুল যেগুলো আছে, তাহলে এর সাইডে যে অন্য যে মুকুলগুলা বের হইতেছে এগুলো হইতেছে আমাদের পার্শ্ব মুকুল, আর শীর্ষে হইতেছে মাথার ভিতরে। মাথার মধ্যে আমাদের যে মুকুলগুলা বের হইতেছে এগুলো হইতেছে শীর্ষ মুকুল, এদের ভিতরে পার্শ্ব মুকুল এবং শীর্ষ মুকুলগুলা এই যে আমাদের যে পটাশিয়ামের অভাবে মারা যায়। তারপরে যা পরের যে ধাপ আছে, পরের ধাপ হইতেছে আমাদের ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়ামের আমরা যে অভাবজনিত লক্ষণগুলো আছে, আমরা অভাবজনিত লক্ষণগুলো একটু খেয়াল করি। তো আমরা ক্যালসিয়ামের যে অভাবজনিত লক্ষণগুলো আছে এগুলো আমরা খেয়াল করি। যে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ হলে সাইটোসিল যে আছে, কোষ যেগুলো আছে কোষের ভিতরে স্বাভাবিক মাত্রা মাইটোকন্ড্রিয়া, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্বাভাবিক কার্যক্রমের সাথে যে সম্পর্কিত। মাত্রা কমে গেলে মাইটোকন্ড্রিয়ায় যে ফসফরাসের যে ফসফোরাইলেশন চলে এবং ফসফরাসের ঘাটতিগুলো দেখা দেয়, এদের অভাবে পাতাগুলা কুকড়ে যায়। আমাদের যে পাতাগুলো রয়েছে, গাছের যে পাতাগুলো রয়েছে, যে পাতাগুলো হচ্ছে আমাদের কুকড়ে যাবে। তাহলে স্বাভাবিক এরকম স্বাভাবিক পাতা না হয়ে যে পাতাগুলো যে এরকম কুকড়ে আসবে, তো পাতাগুলো কুকড়ে যায়। তারপরে ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায়। তো যে সময় গাছের ভিতরে ফুল ফোটার কথা, যে ফুল ফুটলে পরে উদ্ভিদের যে কাণ্ডগুলো রয়েছে, ডালপালাগুলো রয়েছে, ডালপালাগুলো আস্তে আস্তে যে শুকিয়ে যাবে, যে এবং যে উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়বে। উদ্ভিদ হঠাৎ করে প্রথম দিকে উদ্ভিদ এরকম অবস্থা ছিল, কিন্তু এরকম অবস্থা থাকবে না যে উদ্ভিদ হঠাৎ করে এরকম নেতিয়ে পড়বে, যে মাটির সাথে উদ্ভিদগুলো যে ঝুলে যাবে, এরকম অবস্থা হবে। যে আজকে আপাতত এই পর্যন্ত থাকলো, যে পরবর্তীতে যে আমার এই ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। করোনার এই সময়ে যে সবাই বাড়িতে থাকবে, নিজের খেয়াল খুশি রাখবে, যে ধন্যবাদ।